ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে আমি আমি ব্যাটিং করতেছি এবং এক বলে লাগে 4 রান আমি ম্যাচ জিতাই দিছি। তো এটা আমার কাছে সবসময় আমার মাঝে মাঝে স্বপ্ন দেখি যে এরকম আল্লাহ কি কখনো করাবে কিনা। এরকম তখন চিন্তা ভাবনা ছিল যে কোনো একটা চাকরি বা কোনো কিছু করব, যেহেতু কি টাইপের সেটা আসলে সেটা হইতে পারে কোনো বাহিনী চাকরি, সেনাবাহিনী, বা ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে লম্বা চূড়া ছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি ভাইয়ের সাথে একসাথে খেলবো, একসাথে খেলার পরে আমি ভাইয়ের পাশ থেকে ভাই আমার সিগনেচার দিয়ে বা আমার মাথায় ক্যাপ পরে, আমার এরকম চিন্তা ভাবনা আসছিল তখন। এমনও দিন গেছে যে আমরা 3 বেলা খাইতে পারতাম না, তো মানুষের কাছে হাত পাততো, মানুষ কিছু দিত না। তো ফুটবলে আপনি কাকে সাপোর্ট করেন, ব্রাজিল না আর্জেন্টিনা? ধরতো এইভাবে, এটা উল্টা উল্টা কেন ওভাবে ধরতো, আমি তাকে শিখাই দিয়ে আসতাম এইভাবে, আবার বলে যাইতাম, আবার ঘুরে দেখি সেইভাবেই ব্যাট ধরতে। নীলফামারীর নীলসাগর দিঘি, নিশ্চয়ই এই জায়গাটায় আসলে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে ঋষাদ। নিশ্চয়ই নস্টালজিক হয়ে গেছেন অনেকটাই। ছোটবেলায় দুরন্তপনা বা শৈশবের যে মজার ঘটনাগুলো একটু কি বলবেন যে আসলে নীলফামারী ঘিরে আপনার দুষ্টুমি বা শৈশবের যে স্মৃতিগুলো যেগুলো খুব বেশি এখনো মনে পড়ে? আসলে বেসিক্যালি নীলফামারীতে আসলে নীলসাগর আসা হয় বন্ধুদের সাথে। আগে ছোটোবেলা যখন থাকতাম, ক্রিকেট লাইফ যাওয়ার আগে তো অনেক এখানে আসতাম, এখানে সুইমিং করতাম, এখানে গাছ থেকে লাফালাফি করতাম, তো অনেক মজা লাগতো এবং সবাই মিলে এনজয় করতাম। এই পাশ থেকে ওই পাশে যাইতাম। এত বড় জায়গা পার হইতে পারতেন? অনেকজন হয়তো, বাট আমরা অনেকজন আছি যে মাঝখানে যাওয়ার পর ভয়ে ফিরে আসতাম। আচ্ছা আচ্ছা। বন্ধুদেরকে বলা হয় যে চল আবার যাই, একটু ছোটবেলায় ফিরে যাই, আবার এখানে সাঁতার কাটি বা আবার দেখি পার হতে পারি কিনা। এই যে ছোটবেলাকে মনে করার জন্য এই বিষয়গুলো কি কখনো বন্ধুদের মধ্যে এখন আলাপ আলোচনা হয় কিংবা প্ল্যান করা হয়? আসলে এখন একজন এক এক জায়গায় চলে গেছে, তা মাঝে মাঝে দেখা যখন হয় তখন বলি যে সবাই চলে একসঙ্গে যাই, তো সবার তো একসঙ্গে সময় হয় না। তো যখনই ফ্রি থাকি তো তখন চেষ্টা করি যে একসঙ্গে গল্প সাক্ষাৎ বসে গল্প করার জন্য, তো আসা হয় না ওইভাবে আর কি একসাথে সবাই। খুব ব্যস্ত, স্বাভাবিক। নীলফামারীতে অনেকেই আসেন এই নীল সাগরের টানে, কিন্তু এই নীলফামারী থেকে উঠে গিয়ে বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে রীতিমতো উঁচিয়ে ধরেছেন ঋষাদ হোসেন। এই তো কিছুদিন আগেই মাতিয়ে এসেছেন বিগ ব্যাশ। শেন ওয়ার্নের দেশ দেখেছে বাংলার ঋষাদ হোসেনের লেগ স্পিনের জাদু। দর্শক, আজকে আমাদের ঈদের বিশেষ খেলাযোগের বিশেষ অতিথি ঋষাদ হোসেন, তার সঙ্গে আড্ডা দিব, তার ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে আলোচনা করব, পিএসএল, বিগ ব্যাশ, একই সঙ্গে জাতীয় দল, সব কিছু নিয়ে কথা বলবো। ঋষাদ, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই যে আমাদের আলোচনা বা আমাদের যে আড্ডাটা, এই আড্ডার ফাঁকে আমরা একটা পর্যায়ে আরও একজন স্পেশাল অতিথিকে আমাদের সঙ্গে কানেক্ট করাবো। তার একটা বড় ভূমিকা কিন্তু আছে ঋষাদের ক্যারিয়ারে। তিনি কে এবং তার পরিচয়টা কি আপাতত বলছি না, দর্শকদের জন্য সারপ্রাইজ থাকছে। আড্ডার ফাঁকে কোনো এক সময় তার সঙ্গে আমরা যুক্ত হব। ঋষাদ, এই যে নীলফামারী থেকে এত দূরে চলে গেলেন, ঢাকা হয়ে এখন বিশ্বের নানা প্রান্ত আপনার লেগ স্পিনের জাদুতে মাতিয়ে বেড়াচ্ছেন, সত্যি করে বলেন তো, কখনো কি আসলে এই যে ছোটোবেলায় বা যখন নীলফামারীতে থাকতেন, কখনো কি আসলে স্বপ্ন দেখেছিলেন যে এত দূরে চলে যাবেন? খেলাটাকে এনজয় করতাম আর কি, মজা লাগতো খেলতে, তো এটা এনজয় করতাম, বাট এত কিছু চিন্তা করি না যে আল্লাহ এত কিছু দিবে বা এত দূর যাব। এই ঘটনাটা না ঘটলে হয়তো বা আমি ঋষাদ হোসেন এই জায়গাটায় আসতে পারতাম না, কিংবা এরকম কোনো ঘটনা কি মনে পড়ে যেটা মানে আপনাকে প্রতিনিয়ত আসলে যখন ভালো কোনো অনুভূতি আসে, কোনো একটা ভালো সুখ স্মৃতি আসে, কোনো একটা জয় আসে, ভালো পারফরমেন্স আসে, তখন আপনার খুব মনে নাড়া দেয়? করোনার পরে এইচপি ক্যাম্প ছিল আমাদের, এইচপি ক্যাম্পে 23 কি 24 জনের স্কোয়াড দিয়েছিল, তো তখন সবাই আন্ডার-19 চ্যাম্পিয়ন টিমের যারা ছিল সবাই চ্যাম্পিয়ন হয়ে আসছে আর কি। ওই সময় আমি ছিলাম না আর কি স্কোয়াডে, মনে হইতেছিল যে আমার সেকেন্ড অপশন হয়তো বা ভাবা উচিত, কারণ এটা আমার শেষ চান্স ছিল আর কি। তখন কি ভাবছিলেন, কি করবেন? থাকে না যে আসলে
বিকল্প তো সবাই চিন্তা করে, আপনি আসলে বিকল্প কি চিন্তা করছিলেন ক্রিকেটের বাইরে তখন? আসলে তখন চিন্তা ভাবনা ছিল যে কোনো একটা চাকরি বা কোনো কিছু করব, যেহেতু কি টাইপের সেটা আসলে? সেটা হইতে পারে কোনো বাহিনী চাকরি, সেনাবাহিনী, বা ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে লম্বা চূড়া ছিলাম, তো এটা আর কি ইয়ে ছিল। পরবর্তীতে এই জায়গাটায় আপনার জীবনের একটা বাঁক বা মোড়, ইম্পর্টেন্ট মোড়, সেটা আপনি কোনটাকে বলবেন? স্থগিত হওয়ার পরে 1 মাস পরে মানে আবার ক্যাম্পটা শুরু হয়েছে, তো ওইখানে আমাকে কল করা হয়েছিল, হয়তো বা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু একটা হয়েছে বা কারোর মাথায় আল্লাহ দিছে কোনো কিছু একটা। ওই সিলেকশনের পর থেকেই মানে ওই স্কোয়াডে থাকার পর থেকে আমি আলহামদুলিল্লাহ এসপিতে ভালো করতেছিলাম, এই টিমে ভালো করছি, তো ওইখান থেকে আমার মনে হয় যে ঘুরে দাঁড়ায় চেষ্টা, মানে আল্লাহ দিছে আর কি, আলহামদুলিল্লাহ। সেই রিশাদ এখন কিন্তু বিশ্ব মাতিয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগেই বিগ ব্যাশের মতো জায়গায় আপনি রীতিমতো দারুণ পারফর্ম করেছেন, 15টা উইকেট পেয়েছেন, দুর্দান্ত পারফরমেন্স ছিল। সো বিগ ব্যাশ নিয়ে একটু আলোচনা করতে চাই। একটা সময় খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন, ওইরকম একটা অবস্থায় চলে গেছিল, সেখান থেকে বিগ ব্যাশ মাতাচ্ছেন, পিএসএল মাতাচ্ছেন, হয়তো বা আইপিএলও একটা সময় ডাক পড়তে পারে, কে জানে। রিশাদ, একটু বিগ ব্যাশের পার্টে যেতে চাই, একদম একটা পার্ট বলতে বলি যেটা কিনা আপনাকে মনে হয়েছে আপনার ক্যারিয়ারটাকে বদলে দিতে পারে বা আপনার দারুণ লেগেছে। মানে থাকে না কারো একটা কথা, আপনার দলে তো রিকি পন্টিং ছিল, ব্রেটলিদের সঙ্গে দেখা হয়েছে, আপনি বলছিলেন তারাই ডেকে নিয়ে আপনার সঙ্গে আড্ডা দিচ্ছিলেন, মাইকেল ক্লার্ক, সবার সঙ্গে দেখা হয়েছে। সো ওই জায়গা থেকে যদি বলি আপনার বেস্ট পার্ট কোনটা? বোর্ডে যাওয়ার পর থেকে আমার মনে হচ্ছিল যে মনে হয় আমি সবাইকে ছেড়ে চলে আসি, আর মনে হয় এখান থেকে আর যাইতে পারবো না, এরকম লাগছিল আর কি। তো যাওয়ার পর প্রথম যেটা ভালো লাগছে যে প্রথম প্র্যাকটিসে গেছি, তো ফুল টিমমেট, কোচ সবাই আমাকে এসে বলতেছিল যে আমরা তোমার সাথে আছি, এবং তোমার যা কোনো কিছু দরকার বা যখন যা দরকার 110% আমরা দেবো, কোনো সমস্যা নেই, তুমি নিজের মতো করে যেরকম যা দরকার জাস্ট খালি বলবা। তো আমার কাছে এটা মনে হয়েছে যে সবচেয়ে মানে বিগ ব্যাশের আমি এই 50 দিনের মধ্যে সবচেয়ে যেটা শিখছি যে কীভাবে মানুষকে সম্মান করতে হয় এবং কীভাবে মানুষ একজন আরেকজনকে দাম দিতে হয়। আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে যে ওরা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছে, তা না হলে আমার এখানে এতদিন থাকা বা এতদিন একা একা থাকা একটু ডিফিকাল্ট হয়ে যেত। রিশাদ, অসংখ্য ছবি দেখেছি, পন্টিংয়ের সঙ্গে আপনি আড্ডা দিচ্ছেন, ব্রেটলির সঙ্গে গল্প করছেন, ছবি আছে, স্মিথের সঙ্গে, স্মিথকে তো আউটও করেছেন। সো তাদের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় কমপ্লিমেন্ট যদি একটা বলতে বলি, থাকে না গল্প করতে করতে তো অনেক প্রশংসা করে অনেক সময় যে রিশাদ তুমি ভালো করছো, বা তোমার এই পারফরমেন্সটা আসলে মনে রাখার মতো, বা তুমি অনেক দূর যাবে, এরকম কমপ্লিমেন্টগুলোর মধ্যে সবচেয়ে ভালো কমপ্লিমেন্টটা আসলে কী ছিল যেটা আপনার মনে পড়ে? আসলে প্রথম দিন যখন রিকি পন্টিংয়ের সাথে দেখা হয়, তো দেখা হওয়ার সাথে সাথে আমাকে বলছিল যে কেমন আছো, তো কেমন এনজয় করতেছো, তো আমি বলছি ভালো লাগতেছে। তো বলছে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই, জাস্ট তুমি খেলো আরও ভালো লাগবে। তো আমাকে এতটুকুই বলছিল যে খেলতে থাকো, কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। যখন পারফর্ম করলেন তখন? পারফর্ম করার পর আমার সাথে সিডনিতে দেখা হয়েছিল সেকেন্ড টাইম, তো আমাকে বলতেছিল যে তোমার কাজ শুধু এনজয় করা, পারফর্ম অটোমেটিকলি চলে আসবো। তো আমি বলছি থ্যাংক ইউ। আচ্ছা, স্মিথকে যখন আউট করলেন, স্মিথ কোনো কিছু বলেছিল আপনাকে? স্মিথকে আউট করার একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, যেটা হচ্ছে যখন হাডেল হয়, হাডেলে আগে সবাই উইকেট দেখে, তো ওর সঙ্গে আমি ছবি তুলছিলাম, মানে একসঙ্গে দাঁড়া আছি, তো ছবি তুলছিলাম, তো আমি ওকে বলছিলাম যে আমার খুব স্বপ্ন যে তোমার উইকেট নিব, এবং আজকেই নিব। দারুণ গল্প কিন্তু। তো ওই আমাকে বলতেছিল যে মানে হাসছিল আর কি, তাই আমি বলছিলাম আমার স্বপ্ন আর কি যে তোমার উইকেটটা আমি নিব আর কি, বিগ ব্যাশের একটা স্মৃতি হয়ে থাকবে, তো এতটুকু আর কি। আচ্ছা, যখন আউট করলেন আমাকে, মানে আমি যতটুকু দেখেছি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল স্টিভেন স্মিথ, মানে খুব রাগান্বিত হয়ে আসলে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। সো এরপরে কি আর কথা হয়েছে যে তোমাকে বলেছিলাম যে আউট করবে এবং সেই আউটটা করেছি, এটা কি আপনি তাকে বলতে পেরেছিলেন পরবর্তীতে? ম্যাচ শেষ করে আমি ওর কাছে গেছিলাম, তো জাস্ট হাই হ্যালো করার জন্য, যেহেতু অনেক বড় লিজেন্ড, সবসময় তো আর সাথে পাবো না, তো আমি জাস্ট এমনি দেখা করতে গেছিলাম, এমনি হ্যান্ডশেক করছি, জাস্ট শেষ করে আসার সময় জাস্ট বলছিলাম রিমেম্বার আমি তোমাকে বলছিলাম এটা, তো ওই একটা মুচকি হাসি দিয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা। হোবার্ট হ্যারিকেন্সে দুর্দান্ত পারফর্ম করেছেন, 15টা উইকেট নিয়েছেন এবং তাদের দলের সেরা পারফর্মার আপনি বল হাতে। আপনাকে কি এবার যখন চলে আসেন তখন তো বিদায় দেওয়ার সময় কিছু না কিছু বলে, এরকমটা কি বলেছেন যে নেক্সট টাইমও তোমাকে আমরা চাই? আমরা সেমিফাইনাল খেলা শেষ করার পরে যখন টিম একসঙ্গে বসে, তো বেশি কথা না, জাস্ট কথা সব শেষ করার পর কোচ এবং ক্যাপ্টেন দাঁড়ানোর পর বলতেছিল যে আমাকে বলতেছিল যে তুমি নেক্সট বার কি আসবা, তা আমি বলছিলাম ডিপেন্ড অন সিচুয়েশন, তো যদি আমার সুযোগ থাকে এবং সব কিছু ঠিক থাকে আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো
তো সবার সামনে আর কি বলছিল যে তুমি দাঁড়া হও, সবার সামনে দাঁড়া হয়ে বলো যে তুমি আসবাই, আচ্ছা, প্রমিস করিয়ে নেওয়া। কথা দাও। আমি বললাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এতটুকু আর কি। ঋষাদ, বিগ ব্যাশের অনেক মজার মজার গল্প শুনছিলাম। বিগ ব্যাশ খেলতে গিয়ে আপনার একজন কাছের মানুষের সঙ্গে আপনার দেখা হয়ে গিয়েছিল, বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরু সিংহে। আমার মনে হয় আপনার ক্যারিয়ারে বড় একটা ভূমিকা বোধহয় তার আছে। কি কথা হলো তার সঙ্গে? বেসিক্যালি ওনার সঙ্গে যখন দেখা হয়েছে তো উনি অনেকটা অবাক হয়ে গেছিল যে এটা কিভাবে সম্ভব। তো উনি বিশ্বাস করতে পারতেছিল না যে আমি ওনার সামনে দাঁড়ায় আছি বা বিগ ব্যাশ খেলতেছি। আসলে অবাক হওয়ার কারণ এইটাই যে বাংলাদেশ থেকে কেউ বিগ ব্যাশ খেলতে যাবে, এটা ওনার কাছে স্বপ্নের মতো লাগছে আর কি। তো এতটুকু আর কি, উনি অবাক হয়েছে যে এটা কীভাবে সম্ভব হলো আর কি। আচ্ছা, আবারও তো পিএসএল এ যাচ্ছেন, রাওয়ালপিন্ডির হয়ে নতুন দল, নতুন ফ্র্যাঞ্চাইজি, লাহোর কালান্দার্সের আগে খেলেছেন। এবারের যেই যাওয়াটা সেটা নিলামটা নিশ্চয়ই দেখেছেন টিভিতে বসে। কেমন লাগছিল যে আপনার দাম ধীরে ধীরে উপরের দিকে উঠছে আগেরবারের পারফরমেন্সের কারণেই খুব স্বাভাবিকভাবে, এবং শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডি আপনাকে নিয়ে গিয়েছে। ওই যে নিলামের সময়টার যে কারাকারিটা, ওইটা কেমন লাগছিল আপনার কাছে? আসলে ওই সময় আমার নিলাম দেখা হয়নি, আমি হয়তোবা বিজি ছিলাম, তো দেখা হয়নি। পরে আমার কাছে আসছে যে আমি সোল্ড হয়েছি। তো নর্মালি আমি যে কোনো ড্রাফটের সময় দেখা হয় না আর কি। তো ভালো লাগছে আর কি যে মানে ওরা নিছে এবং ভালো ভালো দামে নিছে আর কি। নর্মালি কি এরকম আগে থেকে যোগাযোগ করেছিল তারা যে তোমাকে নিতে চাই? আগে থেকে একটু টাচ দিছিল যে ওরা নিতে পারে আর কি, যদি ওদের হাতে অপশন থাকে। ঋষাদ, অনেক আড্ডা হচ্ছিল, যেটা শুরুতেই বলেছিলাম একটা সারপ্রাইজ আছে আপনার ক্রিকেট ক্যারিয়ারে। যার সবচেয়ে বেশি প্রভাব, সেই স্পেশাল মানুষটার সঙ্গে একটু দেখা করতে চাই, কথা বলতে চাই, সামনে আগাতে চাই। নিশ্চয়ই আপনিও এক্সাইটেড। ঋষাদ, সেই মানুষটার পরিচয় আপাতত দিতেই পারি মনে হয়, আপনার মামা আসাদুজ্জামান আসাদ, যার সঙ্গে আপনি ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতেন, একসঙ্গে আসলে বেড়ে ওঠা। আপনি একটা জায়গায় চলে গেছেন, বাট তার একটা বড় অবদান আছে। কী ধরনের সেটা আলাপ করতে চাই। আসসালামু আলাইকুম। আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনি সময় দিয়েছেন, এই জন্য অনেক বেশি ধন্যবাদ খেলাযোগের পক্ষ থেকে। শুনেছি আপনি এবং ঋষাদ নাকি একই জুতো ভাগাভাগি করে খেলতেন, একটু যদি স্মৃতিগুলো বলতেন। আমরা একসাথেই সব কিছু শেয়ার করতাম, দেখা যাচ্ছে একই ট্রাউজার পরে দুজনে খেলতাম। আচ্ছা, আমি আগে প্র্যাকটিস করে আসতাম, সে পরে যাইতো। ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যখন খেলে বিগ ব্যাশের মতো জায়গায়, এই যে ধরেন মেলবোর্ন বা সিডনির মতো মাঠগুলোতে যখন খেলে, আপনি যখন দেখেন নীলফামারী থেকে একটা ছেলে উঠে গিয়ে ওখানে খেলছে, মামা হিসেবে আসলে আপনার ভাল লাগার জায়গাটা কেমন থাকে? এটা অনেক বড় একটা আশা। যখন আমরা রিসার্চ সহ আমরা এক সময় খেলা দেখতাম, রিকি বন্ডিংয়ের ছবি ওই ব্যাটেই লাগানো থাকতো। আচ্ছা, ওই ব্যাটেই লাগানো থাকতো। আমরা স্টিকার কিনতাম, স্টিকার কিনে বাংলাদেশের সকল প্লেয়ারের ছবিগুলো দিয়ে ব্যাটে লাগাইতাম স্টিকার, ওই ব্যাট দিয়ে আমরা ক্রিকেট খেলতাম। আসলে এখন ভাবতেই অবাক লাগে যে ওই এক সময়কার খেলাগুলো এখন আমার ভাগিনা, আমাদের রিশাদ খেলতেছে। এটা আসলে একটা গর্বের বিষয়। দুজনের কাছ থেকে জানতে চাবো, আপনার কাছে আগে শুরুতে জানতে চাই, ঋষাদ এবং আপনার মধ্যে সবচেয়ে মজার স্মৃতি ছোটোবেলার ক্রিকেটকে ঘিরে একটু যদি বলতেন। আমি আগে প্র্যাকটিস করে আসতাম, আসার পরে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস আমাকে শিখাইতো এইভাবে। আমি ও ব্যাট ধরতো, ও ব্যাট ধরতো এইভাবে, এটা উল্টা। হ্যাঁ, ওভাবে ধরতো, আমি তাকে শিখাই দিয়ে আসতাম এইভাবে, আবার বলে যাইতাম, আবার ঘুরে দেখি সেইভাবেই ব্যাট ধরতেছে। এখন এটা এইভাবে ধরেন না কেন ঋষাদ? এটা তো এখন বেসিকের মধ্যে পড়ে না আর কি। কি দারুণ ব্যাপার না, এখন এভাবে ধরেই, মানে যেভাবে ধরার ওভাবে ধরেই বড় বড় ছক্কা হাঁকাচ্ছেন ঋষাদ। এবং আমার বলে 5টা ছক্কা মারে। আচ্ছা আচ্ছা, এখনো খেলেন আপনারা? একসাথেই খেলা হয়। আচ্ছা, যদি আশা হয় একসাথে খেলি। বুঝতে পারছি। ঋষাদ, আপনার কাছে সবচেয়ে মজার স্মৃতি মামাদের সঙ্গে? আগে লজিং মাস্টার ছিল আমাদের বাসায়, আচ্ছা, তো নানুর বাসা আর কি। তো লজিং মাস্টার আমাদের কি করতো যে আমাদেরকে দুপুরবেলা ঘুম পাড়ায় রেখে তালা লাগা দিত বাইরে থেকে। আচ্ছা, তো আমরা কি করতাম, দুষ্টামি করতেন নাকি? না না না, আমাদের বিকেলবেলা খেলতে যেতে দিবে না। তো আমরা প্ল্যান করছি যে আমরা যেভাবে খেলতে যাব। তো আমরা ভিতর থেকে তালাটা খুলে আমরা বের হয়ে আবার তালাটা লাগাই দিয়ে বিছানায় মানে টিচারকে বোকা বানানো, তাই তো? আমরা কোল বালিশ বিছানার উপরে সবাই দিয়ে আমরা যাইতাম মাঠে খেলতে। তো আবার মানে কোলবালিশ ছোঁয়ানোর কারণ কি, মানে আপনারা আছেন? হ্যাঁ, আমরা আছি, বাইরে থেকে আমরা তালা লাগাইতে যাইতাম। তো এরকম অনেক দুষ্টামি ফাইজলামি করছি। তো মানে বুঝতে পারে না যে আমরা খেলবোই, এটা আমাদের ডেডিকেশন একটা, দিয়ে খেলবোই আমরা যেভাবে হোক। আপনার কাছে মাঝে মধ্যে খারাপ লাগে যে আপনি আসলে ঋষাদ আজকে যেই লেভেলে, ওই লেভেলে যেতে পারেননি, বা গেলে আরেকটু ভালো হতো, মামা ভাগ্নের একটা বিশাল মানে একটা ব্যাপার হতো, আসলে এটা মনে হয় কি না মাঝে মধ্যে? এটা তো মনে হয় স্বাভাবিক। আমি যে সময় ক্রিকেট খেলছি সে সময় রিশাদের কেবল শুরু লাইফের। তো খুব ভালো লাগে, হ্যাঁ, সে এখন এই জায়গায় আছে।
কিন্তু আফসোসের কিছু নেই, আল্লাহ পাক তাআলা উপর থেকে রিজিক নির্ধারণ করে রাখছে। আপনারটাই হয়তো বা রিশাদ করে দিচ্ছে এখন, বা রিশাদ আপনার সেই আফসোসটা একটা সময় হয়তো বা মিটিয়ে দিবে। নিশ্চয়ই আপনার সঙ্গে অন্য কোনো একদিন তিনজন মিলে আমরা আড্ডা দিব এবং আরও মজার মজার ঘটনা রিশাদের শোনার চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রিশাদ, মামার সঙ্গে আড্ডা দিয়ে দারুণ লাগলো, অনেক অজানা গল্প জানলাম। আরও কিছু আড্ডা দিতে চাই আপনার সঙ্গে, একটু সামনে এগিয়ে। রিশাদ, এখন পর্যন্ত ওডিআই এবং টি20তে আপনার অভিষেক হয়ে গেছে এবং দুই ফরম্যাট মিলে আপনি 97টা উইকেট শিকার করেছেন, যদি আমি ভুল না করি। সোফার এখন পর্যন্ত এই যে 97টা উইকেটের মধ্যে আপনার সবচাইতে পছন্দের উইকেট কোনটা? আমার কাছে মনে হয় বিরাট কোহলির উইকেটটা একটু স্পেশাল আর কি। মনে মনে থাকে না একটা স্বপ্ন দেখা বা আকাঙ্ক্ষা, বিরাট কোহলির উইকেটটা শিকার করতে চাই, ওইরকম কোনো কিছু কি আপনার মনের মধ্যে এসেছিল যে বিরাট কোহলির উইকেটটা আপনি নিতে চান? যে আমার ইচ্ছা ছিল যে ওর উইকেটেরই পায়ে একটু স্পেশাল হবে, যেহেতু এত বড় প্লেয়ার উইকেট নিলে অনেক মানে ভালো লাগবে আর কি। এতটুকু থেকেই ইচ্ছা জাগছিল যে ওর উইকেটটা পাইলে আমার ভালো লাগবে আর কি। এখন নেক্সট ড্রিম কি? সামনে তো 27 বিশ্বকাপও আছে। আমার ড্রিম সবসময় একটাই থাকে যে বাংলাদেশকে কিভাবে একটা ট্রফি এনে দেওয়া যায়, সেটা যে ফর্মেটই হোক না কেন, টি20 হোক বা ওয়ানডে হোক। তো আমার ইচ্ছা থাকবে যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে আমি আমি ব্যাটিং করতেছি এবং এক বলে লাগে 4 রান আমি মানে ম্যাচ জিতাই দিছি। তো এটা আমার কাছে সবসময় আমার মাঝে মাঝে স্বপ্ন দেখি যে এরকম আল্লাহ কি কখনো করাবে কিনা, এরকম সবসময় চিন্তা করে আর কি। এটা তো আসলে ব্যাট হাতে কথা বললেন যে উইনিং শটটা নেবেন, বল হাতেও তো আসলে বড় একটা ভূমিকা রাখা যেতে পারে এরকম কোনো একটা বিগ ম্যাচে, সেটাও নিশ্চয়ই ভাবেন। হ্যাঁ, অবশ্যই। আমি সবসময় অ্যাজ এ লেগ স্পিনার হিসাবে তো আমার মনে হয় সবসময় যে আমি যদি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে এমন একটা টার্নিং পয়েন্ট যেখানে আমি একটা ব্রেক থ্রু দিছি, ওই সময় আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল আর কি। তো এইসব চিন্তা করি সবসময় যে কীভাবে বাংলাদেশকে একটা ট্রফি দেওয়া যায়। অনেক সময় কথা বলতে বলতে ঘুমের সময় অনেক চিন্তা হয় যে আমি বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে আমি দৌড়াচ্ছি এবং আমরা সবাই মানে অনেক এক্সাইটেড যে ট্রফি নিয়ে আমরা দেশে আসছি এবং আমরা সাতখোলা বাসে এবং পুরা বাংলাদেশে আমাদের জন্য মানে সারপ্রাইজ হয়ে বসে আছে আর কি। বিশ্বকাপ নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, সেই জায়গাটায় একটা জোর গুঞ্জন বা জোর আলাপ শোনা যাচ্ছে সাকিব আল হাসান আসছেন, খুব সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সাকিবকে দেখা যেতে পারে। অ্যাজ এ টিমমেট হিসেবে যদি সাকিব ভাই থাকে তো অবশ্যই আমাদের জন্য একটা বেনিফিট হবে এবং দলের জন্য অনেক দূর আগে যাবো আমার মনে হয়। সাকিবের সঙ্গে আপনার প্রথম দেখাটা কবে হয়েছিল মনে আছে, বা প্রথম কথাটা? মানে সুপারস্টার যখন আপনারা ছোট তখন নিঃসন্দেহে, সো সাকিবের সঙ্গে দেখা কতটা এক্সাইটেড ছিলেন? হ্যাঁ, অবশ্যই। সাকিব ভাইয়ের সঙ্গে আমার মিরপুরে একাডেমিতে আমরা যখন 17 প্র্যাকটিস করি তখন একবার দেখা হয়েছিল, বা দূর থেকে দেখা হয়েছিল, বাট সবাই সেলফি এবং সবাই সিগনেচারের জন্য যাচ্ছিল। তো আমার কেন জানি মনে হয়েছিল আমার সিগনেচার মানে নেওয়া উচিত না, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি ভাইয়ের সাথে একসাথে খেলবো, একসাথে খেলার পরে আমি ভাইয়ের পাশ থেকে ভাই আমার সিগনেচার দিয়ে বা আমার মাথায় ক্যাপ পরে, আমার এরকম চিন্তা ভাবনা আসছিল তখন মনে হয় যে আমি এখন যে সিগনেচার বা একটা সেলফি তুলি। তো আমার মনে ছিল যে আমি ওনার সতীর্থ হয়ে ওনার সঙ্গে আমি সেলফি বা সিগনেচার নিচ্ছি। বাবাদের তো আসলে ত্যাগের কোনো শেষ নেই। বাবারা নিজেরা জুতো পরবে না, কিন্তু ছেলেকে চকচকে জুতো পরাবে, জামা পরাবে, এরকম অসংখ্য উদাহরণ কিন্তু সবার জীবনে আছে। রিশাদ হোসেনের জন্য তার বাবার সবচেয়ে বড় ত্যাগ কোনটা মনে পড়ে কখনো, যেটা দেখে আপনার অনেক বেশি খারাপ লেগেছিল এবং মনে হয়েছিল যে না, বাবাকে এটার রিটার্নটা যেভাবেই হোক, আসলে দেওয়া তো যায় না রিটার্ন, বাট কিছু না কিছু একটা করে যাতে ওই ঋণটার কিছুটা হলেও শোধ করা যায়। আমার জুতা ছিল না যে এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা চাইতো যে মানুষ দিত না, এরকম অনেক সময় বাকি বা কারোর কাছে ধার করে হলেও আর কি আমাকে বুঝতে দেয়নি যে আমি মানে আমার খেলা আছে সামনে, যে জুতাটা আমার লাগবে। তো এরকম অনেক ঘটনা আছে যে, এবং ওই সময় এমনও ছিল না যে 5 টাকা দিবে আমি যে একটু অটোতে করে যাব বা খাইতে যাব, অনেক সময় হেঁটে প্র্যাকটিস গেছি। বাবা আনন্দে কখনো কেঁদেছে? অনেক ঘটনা আছে, এবং ফার্স্ট রবিতে আমি বাংলাদেশের মধ্যে 2 নম্বর হলাম। তো রবি স্পিনার হান্ট, তো আমি মানে ফার্স্ট 40,000 টাকা পাইছিলাম, ফার্স্ট চেক আমার লাইফে। তো তখন পাওয়ার পরে আমার আব্বা বলছে এই টাকা দিয়ে কী করবো আর কি। তো এটা একটা ভালো লাগার, উনি কান্না করে ফেলেছিল। তো এটা একটা ভালো লাগার ব্যাপার আর কি। যখন আগের স্মৃতিগুলো মনে আসে তখন আব্বা অনেক ইমোশনাল হয়ে যায়। আমরা তো ছোট ফ্যামিলি থেকে উঠে আসা, তো এরকম কষ্ট টুকটাক থাকেই, যে এমনও দিন গেছে যে আমরা 3 বেলা খাইতে পারতাম না।
তো মানুষের কাছে হাত পাততো, মানুষ কিছু দিত না। তো এরকম খারাপ লাগতো যে আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় এই টাইপের ফ্যামিলিগুলোকে কিছু সাহায্য করার জন্য। সেটা কি করা হয় ইরশাদ এখন? হ্যাঁ, টুকটাক করা হয়, আল্লাহ যতটুকু দেয়, যে চেষ্টা করি যে সামর্থ্যর চেয়ে একটু বেশি দেওয়ার আর কি। এখন পর্যন্ত কোন ভেন্যুতে খেলার ইচ্ছা আছে যেটাতে খেলতে পারেননি এখনো? লর্ডসে খেলার ইচ্ছা আছে। রিশাদের হাতে যদি কোনো ধরনের ম্যাজিক থাকতো বা জাদুর পরশ থাকতো, এটা তো আসলে হয় না, তারপরেও বলছি, তাহলে আপনার ক্যারিয়ারের কোন পার্টটা আপনি চেঞ্জ করে দিতে চাইতেন বা কোন বিষয়টা আপনি চেঞ্জ করতে চাইতেন? ক্যারিয়ার বলতে ক্রিকেট ক্যারিয়ারে কোনো কিছু চেঞ্জ করতাম না, ব্যক্তিগত লাইফে অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করতাম। যেমন এলাকার অনেক কিছু চেঞ্জ করতে এবং দেশের অনেক জিনিস চেঞ্জ করতাম আর কি। রিশাদ কি রান্না করতে পারে? টুকটাক, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি ভালো কি রান্না করতে পারে? আমি মোটামুটি সবই করতে পারি, আলহামদুলিল্লাহ। নর্মালি যেটা হয় চিকেন বা হচ্ছে ল্যাম্প চপ, ম্যাশ পটেটো, এগুলো আর কি। সবচেয়ে বেশি চিল ম্যানকে, মানে একদম চিল থাকে জাতীয় দলে, মানে আপনাদের টিমমেটদের মধ্যে? আমার মনে হয় ফিজ ভাই। রিশাদ, সামনে ফুটবল বিশ্বকাপ, ফুটবলে আপনি কাকে সাপোর্ট করেন, ব্রাজিল না আর্জেন্টিনা? না, আসলে এরকম কোনো সাপোর্ট করা হয় না, জাস্ট খালি মেসির খেলাটা দেখি, বাট সাপোর্ট কোনো টিমকে করি না, কারণ যে আর্জেন্টিনাকে সাপোর্ট করতে এরকম কোনো সাপোর্ট করি না। রিশাদ, আড্ডা দিলাম, অনেক কিছু জানার চেষ্টা করলাম। যেটা বলছিলাম, সূর্য ডুবে যাচ্ছে, সময় একদম শেষের পথে, আমরা বিদায় নিতে চাই এবারের ঈদ আয়োজন থেকে। দর্শক, রিশাদ হোসেনের সঙ্গে ঈদ আড্ডায় অনেক অজানা গল্প জানার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় অনেক অজানা গল্প আপনারা জানতে পেরেছেনও। ঈদ আয়োজনে আপাতত বিদায় নিতে হচ্ছে। নিশ্চয়ই পরবর্তী কোনো একটা ঈদে রিশাদের সঙ্গে আবারও যুক্ত হব এবং তখন নিশ্চয়ই তার ভান্ডারে এরকম আরও অনেক অনেক ভালো স্মৃতি যুক্ত হবে এবং আমরা সেগুলো নিয়ে আড্ডা দিতে পারবো, গল্প করতে পারবো। রিশাদ, আবারও আপনাকে ঈদ মোবারক। দর্শক, বিদায় নিচ্ছি আপাতত। নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়। আপাতত নীলফামারীর নীলসাগর থেকে বিদায় নিচ্ছি রিশাদ। থ্যাংক ইউ।